জি। তো আমরা শেষ করব। দিলারা চৌধুরী, শেষ মুহূর্তে আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনার কি মনে হচ্ছে আসলে নির্বাচনের হাওয়া কোন দিকে? মানে বিএনপি একটা বড় দল। জামাত একসময় বিএনপির সাথে জোট করে মানে ক্ষমতায় ছিল। তো সেই জামাত দিয়ে এখন বিএনপি প্রতিদ্বন্দ্বী। তো হাওয়া কেমন বদলে গেছে? নাকি ঠিকই আছে? তার মধ্যে দেওয়ার কথাটা আমি বললাম একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। প্লাস হুম, আপনার বাংলাদেশের লোকজন যারা আপনার এই ৫৪ বছরের করাপশন, মানি লন্ডারিং, এক্সট্রিম আপনার বৈষম্য, মানে প্রান্তিক জনগোষ্ঠী আর যারা গুলশান বরণের সাথে আকাশ পাতাল ফারাক জীবনযাত্রা, শিক্ষা ব্যবস্থার একেবারে ধ্বংসপ্রাপ্ত, স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু নেই, মানুষের মৌলিক চাহিদা, নিরাপত্তা, নিরাপত্তাটা কিন্তু নাম্বার ওয়ান অফ দি নাম্বার ওয়ান ইস্যু এই ভোটে। নিরাপত্তার ব্যাপারে কোন পার্টি কি প্রমিস করবে, দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো আপনার করাপশন, দুর্নীতি কিভাবে দূর করবে, দুর্নীতি দূর করতে হলে তো আপনার সেরকম লিডারশিপ লাগবে। ধরেন হুম, আপনার আর লিডারশিপের উপর অনেক কিছু নির্ভর করে। ধরেন জর্জ ওয়াশিংটন, জর্জ আমেরিকাতে সেই প্রথম প্রেসিডেন্ট, সে তো 2 বার প্রেসিডেন্ট ছিল এবং সে এত বেশি পপুলার ছিল যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে আমরা রাজা ডিক্লেয়ার করবো, কিং, কিং ওয়াশিংটন। ওয়াশিংটন বলেছেন নো, আমি 2 বছর 2 টার্মের পরে আমি থাকবোই না। এইটা একটা এক্সাম্পল সেট হয়ে গেল। লিডারদের নির্লভ হতে হয়। এই যে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের কথা লোকে বলে এত ভালো আমরা সিঙ্গাপুর হবো। হুম, সিঙ্গাপুর হওয়ার জন্য প্রথম জিনিস হলো সিঙ্গাপুরের যে বিল্ডার, মানে সিঙ্গাপুরকে গড়ে তুলেছে লি কুয়ান ইউ, তাকে আপনার বলা হয়েছিল যে আপনি যখন 65 যখন স্বাধীন হলো সিঙ্গাপুর, তখন তাকে ফিশিং ভিলেজ ছিল সিঙ্গাপুর, চেক করে। ওনাকে বলা হচ্ছিল যে না আপনার জন্য আমরা একটা ইয়ে করবো, টিলা টিলা এগুলি দেবো আর কি, একটা মার্সিডিস দেবো আর কি। বলছে না আমার দরকার নেই। আমার মার্সিডিসেরও দরকার নাই, ভিলারও দরকার নেই। লিডারশিপ যদি আপনার ইয়ে হয় না, তাহলে আপনার করাপশন কি করে দূর হবে? আপনি ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়েছেন, তারা আপনার টাকা আমার টাকা নিয়ে অলরেডি চলে গেছে ব্যাংক থেকে, তারপর পার্লামেন্টে গিয়ে এখন পকেটে হাত দিতে আমার ঋণ খেলাপি। আপনি কনস্টিটিউশনকে ভায়োলেট করে আপনি 2 জন ডুয়াল সিটিজেনদেরকে নমিনেশন দিয়েছেন, আপনি তো আইন ভঙ্গ করছে ইলেকশন কমিশন। সে কি করে বলবে যে আহ, আচরণ বিধির আইন তুমি কেন মানবে না? তো মানুষের ভিতরে পরিবর্তন না আসলে পরে হাসিনা সেখানে কি হতে পারে। তবে আমি তবু আশা করব যে আমরা যত অনেকদিন অগ্রসর হয়েছি, নির্বাচনটা হলে পরে আশা করব, আশা করতে তো হবে, আশা না করলে পরে তো আশা করলাম জীবন। আশা করব যারা সংসদে যাবেন তারা মিলেমিশে কাজ করবে। ওখানে গিয়ে যেন আপনার ইলেকশনের আগে কিছু কটু কথা বলবে একজন একজনের সঙ্গে, তবু সীমিত ভাবে বলা উচিত, সাবধানে বলা উচিত। যেরকম জামাতের একজন লিডার বলেছে যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে পরে জান্নাতে যাবেন। আমার প্রশ্ন হলো যে উনি যে এই কথাটা বললেন, এটা তো সরাসরি কোরআনের এগেনস্টে কথা বলবেন। কারণ কোরআনে পরিষ্কার আছে, আল্লাহ তাআলা বলেছেন যে কে জান্নাতে যাবে তোমরা কেউ জানো না, মাত্র আমি জানি। তুমি কি করে জানলে? কোরআনের এগেনস্টে কথা, কথাবার্তা সাবধানে বলতে হবে। তো এইটার উত্তর দিতে গিয়ে যখন উত্তর দিয়েছেন তারেক রহমান, সেটা তো উনি আবার কাফের কুফরি এগুলা তখন আবার ওনার খুব মানে সমালোচনা হলো যে লন্ডন থেকে একজন মুফতি এসে এইভাবে বলছে। তারেক রহমান আবার আর কথা বলেছে যে টাঙ্গাইলে ভূমিকম্প যে বলেছে যেখানে ভূমিকম্প হয়েছে জামাতের শিরিকের জন্য, হুম, উনি কি করে জানলেন আল্লাহ তাআলা? এই বলছি যে 2টা দলেরই আপনার কথাবার্তা মানে মার্জিত সংক্ষেপে। ভাবে, হ্যাঁ সংযত ভাবে কথা বলা দরকার। আর তাছাড়া কম্পিটিশন আমার মনে হয় নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এরপরে যখন তারা সংসদে যাবে তখন তারা যেন মিলেমিশে আমাদের দেশটাকে এই কারাপশন থেকে প্রথমে দূর করা, আর দ্বিতীয়ত আমাদের নিরাপত্তা, বিশেষ করে নারীর নিরাপত্তা, নারীদের নিরাপত্তা প্লাস নারীরা যখন সহিংসতার শিকার হয় তাদের বিচার ব্যবস্থার সম্বন্ধে একটা কিছু আমি আশা করবো এই পার্লামেন্ট করবে। কারণ নারীরা যখন
সহিংসতার শিকার হয়, তখন তারা যখন কোর্টে যায় তখন নাকি বেশিরভাগ তো যায় না ভয়ের চোটে। আর যারা যায় তারা নাকি 3% মতো বিচার হয়। হুম, বাকি হুম, নারীরা বিচারই পায় না। তো কয়েকদিন কাগজে ওঠে, তারপরে সে নারীরা চুপ হয়ে যায় আরকি। সারা জীবনের জন্য কত হুম, হুম, হৃদয় বিদারক হয়ে চলে। শিক্ষা ব্যবস্থা ব্যাপারে একটা ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে। আর স্বাস্থ্য আর জনগণকে এই যে ইয়াং জেনারেশনকে কর্মদক্ষ করে তুলতে হবে। জামাতের এই যে যারা ওই পলিসিতে যিনি শিক্ষার কথা বলছিলেন, তো উনি শিক্ষার উপরে যিনি কথা বললেন, শিক্ষার উপর না তো উনি বোধহয় গভর্নেন্স এর উপরে কথা বলছেন। সে বলছিল যে আমরা ইউনিভার্সিটির সংখ্যা বাড়াবো শিক্ষা। না, না, ইউনিভার্সিটির যথেষ্ট ইউনিভার্সিটি আছে। আর এই ইউনিভার্সিটি থেকে আমরা তো বেকার পয়দা করি। হুম, দরকার হলো আপনার ভোকেশনাল কলেজ। এই যে হুম, আমেরিকা থেকে সবাই ইউনিভার্সিটিতে যায় নাকি 20% ইউনিভার্সিটিতে যায় আন্ডার গ্রাজুয়েট করে। 20% থেকে আবার হাই স্কুলের পরে ৮০ ভাগই চলে যায়। ৮০ ভাগই কমিউনিটি কলেজে যায়, ভোকেশনাল কলেজে যায়, এই সমস্ত জায়গায় যায়। যারা আন্ডার গ্রাজুয়েট করে তারা আবার গ্রাজুয়েট স্টাডিতে আবার তার চেয়েও কম ছেলেমেয়েরা করতে যায়। তা আমাদের দেশে প্রত্যেকটা উপজেলায় একটা করে ভোকেশনাল কলেজ করা উচিত। অবশ্য সবচেয়ে বড় কথা হলো যে খালি ইনস্টিটিউশন স্থাপন করলেই তো হবে না, সেগুলিকে করা ইয়ের উপরে রাখতে হবে, নজরদারির উপরে। লাস্ট কথা হলো এই যে সংস্কার আপনার ড্রাস্টিক করা উচিত ছিল প্রশাসনে, ব্যুরোক্রেসি। আমরা সবসময় পলিটিশিয়ানরা টাকা মেরেছে, করাপ্ট করেছে, তাদের কথা ছিল ব্যুরোক্রেটকে কম করা। হুম, আর ব্যুরোক্রেটরা আপনার আমাদের আমাদের ব্যক্তিগত জীবনকে তারা এফেক্ট করে। কোন জায়গায় কাজ করতে পারে না। কাজ করতে গেলে টাকা চায়। এমনকি একটা পিয়ন পর্যন্ত আপনাকে একটা চিঠি ডেলিভারি করতে আসতে বলবে আমাকে ৫০০ টাকা। আমরা হুম, আপনাকে চিঠি দেবো না। আর্মিতে কোনো রিফর্ম হয়নি। ওটাও করা দরকার। সিভিল মিলিটারি রিলেশনকে ঠিক করতে হবে। তা নাহলে তো বিকজ ডেমোক্রেসি হার্ট অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির হৃদয় হলো আপনার সিভিল মিলিটারি রিলেশন। That military must be under the control of the civilian government. এগুলি কিছু হয় না। কিন্তু তবু শেষ কথা বলি, অনেকখানি অগ্রসর হয়েছে, এক রাতে গেছে, ওঠা যায় না। আশা করি আমরা গণতন্ত্রের পক্ষে বা একটা ভালো রাষ্ট্র দিকে আমরা হুম। অগ্রসর আরেকটি জিনিস আপনি দেখেছেন ওই যে আওয়ামী লীগের যে ছাত্রলীগের এক নেতা সাদ্দাম তার বউ আত্মহত্যা করছে বাচ্চা সহ। কিন্তু প্যারোলে তাকে মুক্তি দেওয়া হয়নি। থানায় এনে তাকে দেখানো হয়েছে। আবার আজকে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিতে চায়নি। উনি বলছে যে, "আমি কৃষি বিষয়ে আসছি, আমি কৃষি উত্তর দেব। আমি ওই ব্যাপারে উত্তর দিতে চাই না।" আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে আর কিছু বলতে চাই না আমি। ওনার তো তার বহু রকম